সিএ এনআরসি চালু হলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। লস্করি তৈবার নাম করে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি দেগঙ্গার এক বাসিন্দা। সেই চিঠির অংশ বিশেষ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লস্করি তৈবার নাম করে এনআরসি বা সিএ যদি চালু হয় তাহলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। একেবারে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি পাঠানো হয়েছে। বনগাঁর এবারের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর দেগঙ্গার এক বাসিন্দা এই চিঠি পাঠিয়েছেন। লস্করি তৈবার নাম করে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি। যদি সিএ বা এনআরসি চালু হয় তাহলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এই চিঠি পাঠানো হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সমীরণ, দেখো সুপ্রিয়, আজকে দুপুরবেলা শান্তনু ঠাকুর যেটা জানাচ্ছেন যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভা বিজেপি প্রার্থী, তার বাড়িতে একটি চিঠি এসছে দেগঙ্গার হাজিপুর থেকে, এবং 3 জনের নাম করে সেখানে বলা হয়েছে যে সিএ এনআরসি চালু হলে দেশ জুড়ে আগুন জ্বলবে, এমনকি ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে এবং তার পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হবে। এই হুমকি দিয়ে একটি নিষিদ্ধ সংগঠনের নাম করে চিঠি এসছে, এবং শান্তনু ঠাকুর যেটা জানিয়েছেন তিনি বিষয়টি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন। এবং নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আর কত বিপজ্জনক খেলাই বাংলা দেখবে বলতে পারেন। শান্তনু ঠাকুর, যিনি জাহাজ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনি বনগাঁ বিধান লোকসভা নির্বাচনের প্রার্থী। তার কাছে চিঠি গেল, সিএ এবং এনআরসি যদি বলবৎ হয় তাহলে কিন্তু ঠাকুরবাড়ি আমরা উড়িয়ে দেব। চিঠিটা কে দিলেন? দেগঙ্গার জনৈক ব্যক্তি পোস্ট করেছেন, এবং লস্করি তৈবার নাম দিয়ে। সত্য মিথ্যা জানি না, কিন্তু সমস্ত বিষয়টা নিয়ে গাইঘাটা পুলিশের কাছে শেষ পর্যন্ত শান্তনু ঠাকুর জানাচ্ছেন। অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানাচ্ছেন। প্রশ্নটা হলো, এই বাংলায় এই সাহসটা আসছে কোথা থেকে? যদি সত্যি হয় ঘটনা, কতটা বিপজ্জনক বলুন তো। এবং বিশেষ করে বাংলাদেশ সীমান্তের কাছে, যে সীমান্তে এ রাজ্যের মুখ্যমন্ত্রী 2500 কিলোমিটার সীমান্তের মধ্যে 74টা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দিতে অস্বীকার করেছেন, অর্থাৎ জমি প্রকিউরমেন্টের ক্ষেত্রে সহযোগিতা করতে অস্বীকার করেছেন, এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে তার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। আমরা শেষ যা রিপোর্ট পেয়েছি, কেন একটা রাজ্য সরকার করবে না? কেন? ভারতবর্ষের বহু রাজ্যে তো প্রান্তিক সীমানা আছে, উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা, আসাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন সীমানা আছে। সেখানে তো এই কীর্তি সে রাজ্যের মুখ্যমন্ত্রী করেন না। পশ্চিমে গুজরাট আছে, রাজস্থান আছে, কাশ্মীর রয়েছে, সেখানকার কোনো সরকার, সেখানকার কোনো মুখ্যমন্ত্রী তো এই অসহযোগিতা করেন না। বর্ডার সিকিউরিটি ফোর্সকে আমি জমি প্রকিউর করার ক্ষেত্রে সহযোগিতা করব না। ঠিক একইভাবে এরিয়া ডমিনেশন ক্ষেত্রে বর্ডার সিকিউরিটি ফোর্স 15 কিলোমিটারের মধ্যে 50 কিলোমিটার চেয়েছিল। কেন? উগ্রপন্থীরা যদি লুকিয়ে থাকে, যদি ওপার বাংলার লুকিয়ে চুরিয়ে যে মানুষগুলো আসবে তারা যদি লুকিয়ে থাকে, তাহলে তাকে ধরার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স প্রয়োজন হলে সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত পেনিট্রেট করতে পারে। পছন্দ হয়নি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, পছন্দ হয়নি অপর্ণা সেনদেরও, যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে এত শক্তিশালী কেন করাবে, এত শক্তিশালী করার কেন প্রয়োজন। আজকে শান্তনু ঠাকুর কাছে এই চিঠি যাওয়াটা তার বোধহয় প্রকৃত উদাহরণ। এই বাংলা আসলে তথাকথিত উগ্রবাদীদের একটা নির্ভরের জায়গা। তারা মনে করেন এ রাজ্যের নবান্নের 14 তলায় যে ভদ্রমহিলা বসে আছেন, সে ভদ্রমহিলা আমাদের বন্ধু সরকার। এই বন্ধু সরকার বলে মুজিবুর রহমানের হত্যাকারীকে দিনের পর দিন, বছরের পর বছর পার্ক সার্কাসে লুকিয়ে থাকতে হয়, এবং লুকিয়ে থাকেন, এবং তিনি শিক্ষকতা করেন সেখানকার। শেষ পর্যন্ত ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, সেই এনআইএ এসে তাকে পাকড়ে তুলে নিয়ে চলে যায়, এবং নিয়ে যাওয়ার পর সরাসরি হাসিনা সরকারের কাছে দেন, এবং তার ফাঁসি হয়। এই বাংলা, যার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একইভাবে ধরুন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, যে কথাটা আমরা বারবার বলি, একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি, এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে এনআইএ এসে এই মধ্য কলকাতা থেকে, মধ্য এবং দক্ষিণ কলকাতার জায়গা থেকে তার অফিস গোটাতে বাধ্য করে, তাদের পাকড়াও করে নিয়ে যায়। যাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী করোনাকালে, যখন মানুষকে বেরোতে দেওয়া হতো না, কয়েক হাজার মানুষকে নিয়ে প্যারালাল পুলিশ, প্যারালাল মিলিটারি নিয়ে ফোর্স তৈরি করে তারা মুর্শিদাবাদের মাটিতে মিছিল করেছেন, সে দৃশ্য আমরা দেখেছি। ফলত এ রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করেন যে এমন একটা ব্যবস্থা তৈরি করতে, যাতে উগ্রবাদীরা বা বিচ্ছিন্নতাবাদীরা তারা একটু শক্তি পায়, ভরসা পায়, নির্ভরতা পায়। আর নির্ভরতা পায় বলেই বর্ডারটাকে উন্মুক্ত রাখতে পারে। এই বর্ডারটাকে উন্মুক্ত রাখলে শেখ শাহজাহানরা রোহিঙ্গাদের আমদানি করতে পারবে, এবং এখানকার কিডনি পাচার ওপারে হবে, বাংলাদেশের সূত্র ধরে দুবাইয়ে চলে যাবে পশ্চিমবঙ্গের কোটি কোটি টাকা। এই আবহাওয়ার মধ্যে, এই পরিস্থিতির মধ্যে ঘটলো এই ঘটনা ঠিক নির্বাচনের সময়, যেখানে শান্তনু ঠাকুর লস্করি তৈবার নামাঙ্কিত ওই দেগঙ্গার এক ব্যক্তির চিঠিটা পেলেন। আমি আজকের এই প্রতিবেদনে এই পুরো বিষয়টা ইন্টেলিজেন্স কর্তাকে বলেছিলাম যে আর কত দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হবে বলুন তো। আপনি ঘুমিয়ে আছেন রাত্রে, আপনি জানেন না আপনার পাশের বাড়িতে কোনো একটা উগ্রবাদী, কোনো মানুষ কোনো তার অপারেশন চালাচ্ছে। আমরা হাওড়ায় দেখেছি একাধিক ঘটনা, আমরা মুর্শিদাবাদে দেখেছি রাতের অন্ধকারে নাই সেখান থেকে তুলে নিয়ে চলে গেছে কত উগ্রবাদী মানুষজনকে, যারা অপারেট করতেন, এই বাংলাকে সেফ হেভেন মনে করতেন,
আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠনগুলো বাংলাকে কেন তার 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 জায়গা তৈরি করে? বাংলায় তারা এমন কোনো কাণ্ড করে না যাতে মানুষ তাদের উপর বিরক্ত হয়, কিন্তু বাংলাকে বেস পয়েন্ট করে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এটা একটা সাম্প্রতিক না। এই মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে 2011 ক্ষমতায় এসেছেন সেদিন থেকে এই ট্রেনটা মারাত্মক জায়গায় ছিল। বাম আমলেও এতটা ছিল না, কিন্তু এই আমলে মারাত্মক জায়গায় গেছে, এবং এর ফলে পশ্চিমবঙ্গকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ এই 2024 লোকসভা নির্বাচন গেলেই হয়তো এরা আরও শাখা প্রশাখা বিস্তৃত করবে। ফলে আমি আবারও বলছি, বাংলার মানুষকে বলছি, আপনি রাম করুন, বাম করুন, ডান করুন, মধ্য করুন, কিন্তু নিজের সিকিউরিটিটা নিয়ে ভাবুন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিট ক্ষমতায় থাকলে যেমন 100টা চোর উনি তৈরি করেন, উৎপাদন করেন তার দলের মধ্যে থেকে, যারা বাংলার সম্পদ লুট করে, আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে লুট করে, ঠিক একইভাবে এই উগ্রবাদী গোষ্ঠীকে তারা প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, লালিত করে, পালিত করে, এবং মুজিবুর রহমানের হত্যাকারীকেও পার্ক সার্কাসে লুকিয়ে থাকতে না, বিনীত গোয়েলের কলকাতা পুলিশের মধ্যেও তাকে সেফ হেভেন করে রাখতে সুযোগ দেয়। ফলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে জামাতটা খুব নির্বিঘ্নে দক্ষিণ 24 পরগনা অপারেট করেন, ভাইপোর জেলা, জামাতটা উত্তর 24 পরগনা অপারেট করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তিক সীমান্ত অঞ্চলে অপারেট করেন, হাওড়া যেখানে নবান্ন রয়েছে সেখানে আমরা দেখেছি কিছুদিন আগে উগ্রপন্থীরা ওই স্কুলে মাস্টারমশাই এসে যে ওখানে বসে রেখে থেকে অপারেট করছেন। যে কোনো রাজ্যে যেটা পারেন না, যেখানে হেমন্ত বিশ্ব শর্মার রাজ্যে তারা পারেন না, গুজরাট কিংবা রাজস্থানে সেটা পারেন, এই পশ্চিমবঙ্গে তারা পড়েন। ফলে আলটিমেটলি দিনের শেষে শেখ শাহজাহানরা 200 কোটি টাকার হেরোইন নিশ্চিন্তে পোর্টের মাধ্যমে নিয়ে এসে এখান থেকে বাংলাদেশে পাঠাতে সুযোগটা পান। ঠিক এই পরিস্থিতির আবহে দাঁড়িয়ে আমরা কেউ সিকিওর নই। বিশ্বাস করুন, এই লোকসভা নির্বাচনে ভাবুন, বাংলার মানুষ ভাবুন। আমি আবার বলছি, আপনি রাম হন, বাম হন, ডান হন, তৃণমূলপন্থী হন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও সমর্থন যদি করেন, আপনি ভাবুন দিনের শেষে আপনার নিরাপত্তা কতটা বিঘ্নিত হতে চলেছে একটা সরকারের উদাসীনতা নয়, শয়তানিতে। এবং সেই সরকার নবান্নে বসে রয়েছে, ফলে সেই সরকারকে তাড়ানো দরকার, ইমিডিয়েটলি ঘাড় ধরে এখান থেকে বার করে দেওয়া দরকার। আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে একটি ভোট মানে প্রতি মিনিটে 100টা করে চোর এই বাংলায় তৈরি করবেন উনি দলের মধ্যে থেকে, যারা ভোটের সময় ভোট লুট করবে, সারা বছর টাকা লুট করবে, প্রকল্পের টাকা লুট করবে, আর ঠিক একই সঙ্গে এই উগ্রবাদীদের সেফ হেভেন করে রাখবে এই বাংলাকে। এর থেকে মুক্তির খোঁজ করুক বাংলা। 2024 লোকসভা নির্বাচনটাকে বেছে নিন না। যে যেখানে জিততে পারবে তাকে জেতান না, যে যেখানে মনে হবে জিতে যাচ্ছেন তাকে ভোটটা দিন, চোখ বন্ধ করে প্রতীক না দেখে ভোটটা দিন, কিন্তু তৃণমূলকে তাড়ান। এই প্রতিবেদনে এইটুকু আবেদন রেখে আবার বলছি, আমি সেই ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে গিয়েছিলাম এই ব্যাপারে মারাত্মক বিষয় নিয়ে, লস্করি তৈবার এই চিঠি নিয়ে, এবং এই চিঠিটা যদি সত্যি হয়, কত বড় আশঙ্কার মেঘ আমাদের বাংলার আকাশে রয়েছে, দুর্যোগের মেঘ আমরা কেউ জানি না, আমরা কল্পনা করতে পারছি না। বিশ্বাস করুন, আমার পরবর্তী প্রজন্ম শেষ পর্যন্ত নিশ্চিন্তে এই বাংলায় থাকতে পারবে কিনা, আপনার পরবর্তী প্রজন্ম এই বাংলায় থাকতে পারবে কিনা, আপনিও একটা সময় ভাববেন, আর যদি নাও ভাবেন। চলুন, ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী বাংলা বার্তা দর্শকদের কি শুনিয়েছেন, কি মারাত্মক খবর শুনিয়েছেন, শুনুন। দেখুন শর্মাদা, খুব দুর্ভাগ্যের ব্যাপার, আমরা সারা জীবন জেনে এসেছি, আপামোর বাঙালি বাংলা তারা জেনে এসেছে যে বাংলার মধ্যে কালীঘাট ধর্মপ্রাণ বাঙালিদের জন্য একটা পবিত্র স্থান ছিল। কিন্তু আজকে সময়ের যা অবস্থা, এই চিঠিটার ড্রাফট যদি কালীঘাটের কোনো এক আলিপিসির ওখান থেকে তৈরি হয়ে থাকে, আমি অন্তত খুব একটা অবাক হব না। যেরকম ভাবে ট্রেন্ড দেখছেন, দেখুন আমি বহুবার একটা জিনিস বলেছি, বিশ্লেষণ করার চেষ্টা করেছি, যে জমা জলেই কিন্তু মশার লার্ভার জন্ম হয়। এই জমা জলটাকে বলা হয় একটা সহযোগী পরিবেশ, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। সন্ত্রাসবাদের আতুরঘর, যেমন মশার আতুরঘর হয় জমা জল, জমে থাকা জল, সন্ত্রাসবাদের আতুরঘর হয় এমন একটি রাজ্য বা এমন একটি রাষ্ট্র যেখানে সন্ত্রাসবাদকে প্রোটেকশন দেওয়া হয়, লালন পালন করা হয়, এবং সন্ত্রাসবাদের ওপর বা সন্ত্রাসবাদীদের ওপর যাতে কোনো আঘাত না আসে সেই জন্য সরাসরি সেই রাষ্ট্র কিন্তু প্রোটেকশন দিয়ে থাকে। দুর্ভাগ্যজনকভাবে এই রাষ্ট্র আর রাজ্যটা আমাদের বুঝতে হবে। পাকিস্তানকে সারা পৃথিবী জানে সন্ত্রাসবাদ উৎপাদনকারী একটি রাষ্ট্র, যাকে বলা হয় টেররিস্ট স্টেট। সোমালিয়ার এই বদনাম, নাইজেরিয়ার এই বদনাম,
সারা পৃথিবীতে বেশ কিছু এরকম দেশ আছে যে দেশগুলোকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলা হয়, কারণ সেই রাষ্ট্রগুলোর রাষ্ট্রীয় ক্ষমতা, সেখানকার শাসক দল, তারা সন্ত্রাসবাদীদের মদদ দেয়, সন্ত্রাসবাদকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু আজ পর্যন্ত আমি শুনিনি যে কোনো রাজ্য সন্ত্রাসবাদের মদতদাতা, তাও আবার ভারতবর্ষের মতো একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য আজকে কিন্তু এই সন্ত্রাসবাদীদের মদতদাতা হিসাবে অভিযুক্ত হচ্ছে। আমি জানি না সেই অভিযোগ কতটা প্রমাণিত হবে, কিন্তু অভিযোগ ওঠাটাই ভয়ঙ্কর রকমের কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি। এই ভারতবর্ষে একটি রাজ্য ছিল জম্মু কাশ্মীর। কিছু রাজনৈতিক নেতা, টু বি অন স্পেসিফিক, এই ন্যাশনাল কনফারেন্সের ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, তার আগে শেখ আব্দুল্লাহ, পরবর্তীকালে পিডিপির এই মুফতি মোহাম্মদ সঈদ, এরা কিন্তু সরাসরি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে এরা মদত দিত। এবং এই কাশ্মীর একটা সময় রক্তস্নাত হয়ে উঠেছিল, ভূস্বর্গ কাশ্মীর কিন্তু সন্ত্রাসবাদীদের আতুরঘর হয়ে দাঁড়িয়েছিল। এবং তার পরিণতি কিন্তু আজকে ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। জম্মু কাশ্মীরের মানুষ 370 ধারা অবলুপ্তির পর এই সব সন্ত্রাসবাদী মদতকারী রাজনৈতিক নেতাদের আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলায় যে রাজনীতিবিদরা রয়েছে, যারা প্রশাসনিক ক্ষমতার অধিকারী হয়েও বাংলায় সন্ত্রাসবাদীদের পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মদত দিয়ে যাচ্ছে, এই রাজনৈতিক নেতারাও কিন্তু একদিন ইতিহাসের আস্থা করে স্থান পাবেন। কিন্তু আমার যেটা দুশ্চিন্তা, যে সন্ত্রাসবাদীরা নির্মম হয়, তারা তাদের প্রতিটি কাজে প্রতিটি সাহায্যের দাম কিন্তু চুকিয়ে নেয় কড়ায় গন্ডায়। যে বাংলার আজকের এই শাসক দল, তাদের অধিকাংশ নেতা আপনি দেখছেন, সে শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, বনমন্ত্রী থেকে শুরু করে কতগুলো লোক ভেতরে রয়েছে, কতগুলো লোক যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে ব্যাগ গুছিয়ে। এই প্রতি কটা দুর্নীতির টাকা কিন্তু বাইরে গেছে, এবং এই বাইরে যাওয়ার প্রক্রিয়াটাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে আল কায়দা, লস্কর-ই তৈবা, আইসিস, ইসলামিক স্টেট, তাদের ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশের সংগঠনগুলো। এবং তার সাহায্য কিন্তু নিয়েছে এই প্রশাসনিক লোকজন এবং এই শাসক দলের লোকজন। এই অভিযোগ কিন্তু চারদিকে শোনা যাচ্ছে। এটা যদি সত্যি হয়, তাহলে এটাও সত্যি হবে যে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো কিন্তু একটা সময়ের পর এই শাসক দল, তার নেতা নেত্রী, এই কালীঘাটের আলী পিসি, আলী ভাইপো, এদের কাছ থেকে দাম নেবে ফেরত। আর সেটা হবে যে আমরা তোমাদের সাহায্য করেছি, তোমাদের হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের বাইরে পাচার করতে, আমাদের ড্রাগ নেটওয়ার্ক, আমাদের মানব পাচার নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে এইবার তোমরা আমাদের বাংলায় বংশ বিস্তার করতে দাও। বাংলার একটা অংশকে নিয়ে আমরা একটা আলাদা রাষ্ট্র করব। এবং এটা জানেন, ইসলামিক স্টেট তাদের ঘোষিত, তাদের যে ম্যাগাজিন অফিসিয়াল দাবিক, সেখানে পরিষ্কার বলেছে যে ওরা যেটাকে বলে খোরাসান আরবিকে, যেখানে সূর্যোদয় হয়, মতলব এই এশিয়ার পূর্ব অংশ, সেখানে তারা বলছে ভারতবর্ষ আমাদের টার্গেট, বাকি ভারতবর্ষ আমরা পারবো না, আমাদের টার্গেট হবে বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মায়ানমার। তাদের এই নীতি অনুসরণ করে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু তারা কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহান থেকে শুরু করে এই সমস্ত লোকজনদের, এই বাবর, হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব যতজন রয়েছে। এবং এর জন্য এই পরিস্থিতিতে যেভাবে আমি বারবার বলেছি, বাংলার এক একটা জেলা কিন্তু আগ্নেয়গিরি স্তূপে বসে রয়েছে, বিস্ফোরণ যে কোনো মুহূর্তে হবে। আপাতত আমরা 2-3টে বিস্ফোরণ দেখেছি, এই ভূপতিনগর, আমরা দেখেছি দাড়িভিত, আমরা দেখেছি বনগাঁ, আমরা দেখেছি সন্দেশখালী। এই বিস্ফোরণগুলো কিন্তু আমি আতঙ্কিত, যে কোনো মুহূর্তে বাংলায় একসঙ্গে যদি 50টা জায়গায় এই বিস্ফোরণ দেখেন সন্ত্রাসবাদীদের, তারপর কি আমরা সুস্থ থাকবো? যে বাংলার মানুষ 500 টাকার জন্য নিজেদের বিক্রি করে দিয়েছে, তাদের সন্তান সন্ততিরা নিরাপদ থাকবেন, বেঁচে থাকবেন? 500 টাকা, 1000 টাকার জন্য নিজেদের সন্তানদের স্বপ্ন বিক্রি করে দিয়েছেন,
মান সম্মান বিক্রি করে দিয়েছেন। এবার কিন্তু প্রাণ নিয়ে টানাটানি পড়বে। আজকে শান্তনু ঠাকুর, কালকে আপনার বা আমার বা এই যে কোনো মানুষ যারা প্রতিবাদ করবে, যারা রাষ্ট্রের কথা চিন্তা করবে, তাদের কাছে ধমকি পৌঁছাবে। এবং আল কায়দার মতো সংগঠন শুধু ধমকি পৌঁছায় না, তারা যথেষ্ট নৃশংস ঘাতক। আর তাদের হয়ে কাজ করছে সংবিধানের শপথ নেওয়া কিছু লোকজন। ভারত সরকার যদি এখনো রুখে না দাঁড়াতে পারে, এখনো যদি নির্মমভাবে এদের কন্ট্রোল করতে না পারে, বাংলা এবং বাঙালির জন্য ভয়াবহ বিপদের দিন আসছে। আপনি মিলিয়ে দেবেন এটা। সন্ত্রাসবাদীরা যদি থাকে, তাদের মদতদাতা কালীঘাটের আলী পিসি, আলী ভাইপোরা থাকে, এই বাংলাতে কিন্তু হাজার হাজার সন্ময় ব্যানার্জি রয়েছে, দীপাঞ্জন চক্রবর্তী রয়েছে এবং আরো অনেকে রয়েছে। প্রাণ থাকতে আমরা পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা হতে দেব না। দেখে নেব সন্ত্রাসবাদীদের কত ক্ষমতা, দেখে নেব আমাদেরও কত ক্ষমতা আছে। এই লড়াই চলবে, এই লড়াই বাঁচার লড়াই। এই লড়াই আমাদের বাঁচতেই হবে, রাষ্ট্রকে আমাদের বাঁচাতেই হবে। এই দেশ লড়াই মাতার চালাতে উপর গেলে কিছু নেই। দীপাঞ্জন দা, আমি শেষকালে আবারও আপনাকে মনে করাবো, এই লড়াই চালাতে গেলে এই মহিলাকে তাড়াতে হবে। যে মহিলা থাকলে এই সন্ত্রাসবাদীরা এই জাতীয় চিঠি একজন কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠাতে পারে। ধন্যবাদ দীপাঞ্জন দার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।